এইটুকু ধারাই এখন অবশিষ্ট আছে খাসোদা ওয়াটারফলসের। তো দেখুন কি সুন্দর দৃশ্য, পুরো ভ্যালির মধ্য দিয়ে রাস্তা টারম্যাক করা, অসাধারণ সুন্দর দৃশ্য। এই হচ্ছে সানরুফের মজা। তো আজকে হচ্ছে 14ই এপ্রিল, আর আমরা গোপালপুর রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি দারিংবাড়ি। তা দারিংবাড়ি যাওয়ার দুটো রুট আছে, যেটা লংগেস্ট রুট অর্থাৎ 250 কিলোমিটার, ওই রুটটা দিয়ে যাচ্ছি কারণ ওখানে সাইট সিইংটা বেশি। আর ফেরার সময় আমরা যেটা শর্টেজ ডিস্টেন্স ওটা দিয়ে ফিরবো। তা যাওয়ার পথে কী কী দেখতে পাবেন সমস্ত দেখাবো, তো চলুন সঙ্গে থাকুন। এই যে কালকে আমরা ডান দিকে বাঁক নিয়েছিলাম গোপালপুর ঢোকার মুখের যে রাস্তাটা, এই যে থ্যাংক ইউ গোপালপুর, এটা হচ্ছে হাই রোড থেকে গোপালপুর ঢোকার যে রাস্তাটা, সেখান থেকে আমরা ডান দিকে গিয়েছিলাম। আজকে যাব বাঁ দিকে। এই যে বাঁ দিকে আমরা টার্ন নিচ্ছি আজকে, এই যে ম্যাপে দেখছেন। অর্থাৎ এই রাস্তাটা যেটা পড়বে, এটা আপনার পড়বে মূলত চেন্নাইয়ের দিকে যেতে, কিছুটা ওই দিক দিয়ে যেতে হবে। আর যেটা শর্টেস্ট রুট সেটা হচ্ছে আপনার কলকাতার দিকে যেতে, ওই দিকে গিয়ে তারপরে আবার বাঁ দিকে ঢুকতে হবে। তো এবার আমরা এই হাই রোডে উঠে গেলাম। এই বরাবর আপনার 21 কিলোমিটার যেতে হবে, যে দেখাচ্ছে 21 কিলোমিটার গিয়ে তারপরে আবার ডান দিকে টার্ন নিতে হবে। আর এখান থেকে এখন 84 কিলোমিটার আমরা দিয়েছি তপ্তপানি হট স্প্রিং, এটা গুগল লোকেশনে দিয়েছি। তো ওই 20 কিলোমিটার গিয়ে ডান দিকে তারপরে আমরা আবার বাঁক নেব। আর এখন বাজে সকাল 8:50, এস্টিমেটেড টাইম 10:43 দেখাচ্ছে। ওয়েদার খুব ভালো, সকালে এখানে উপকূলের ধারে অতটাও গরম ফিল হচ্ছে না। আর আমরা তো আজকে পাহাড়ে উঠে যাব, আশা করি ওয়েদার ওখানে ভালোই থাকবে, অতটা গরম ফিল হবে না, ঠান্ডা না পাই। শোনা কেমন লাগছে? তুমি দারিংবাড়ি গিয়ে কি করবে? হরিণ দেখবে? সুইমিং পুল কেমন লাগলো কালকে? তা চলুন রাস্তার দারিংবাড়ির যে হিলি রোড, সেই রাস্তার ড্রাইভটা আমাদের সাথে এনজয় করুন। কিন্তু রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা, ফাটাফাটি। আর এবার যত সাউথের দিকে যাচ্ছি রাস্তার আর ভিড় কম, আর ভিড় নেই। যত যাবেন এবার রাস্তা ভিড় অনেক কমে যাবে, শুনশান রাস্তা পাবেন। এই যে দেখুন বিজয়ওয়াড়া 620 কিলোমিটার, এখান থেকে বিশাখাপত্তনম মাত্র 260 কিলোমিটার ডিস্টেন্স, মাত্র 260 কিলোমিটার। না, আমরা 250 কিলোমিটারের রোডটা দিয়ে দারিংবাড়ি যাচ্ছি আজকে, সেটা তাও হিলি রোড। এটা 6 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনার হচ্ছে বিশাখাপত্তনম। তাহলে কতটা কাছে চলে এসেছি বুঝতে পারছেন, 5 ঘন্টার ড্রাইভে বিশাখাপত্তনম পৌঁছে যাওয়া যাবে। তো এবার আমরা ইউটার্ন নিয়ে, ওখান দিয়ে ইউটার্ন নিয়ে এবার আমরা কলকাতার দিকে হালকা একটু এসে এবার বাঁ দিকে ঢুকে যাব। আর 56 কিলোমিটার বাকি এই রাস্তা বরাবর যেতে হবে। রাস্তা এদিকে ছোট, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। কি সমস্যা, এখানে হচ্ছে উড়িষ্যায় ডিজেল হচ্ছে 97 রুপিস পার লিটার। তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 92 টাকা লিটার। পেট্রোলের দাম কম না, পেট্রোলের দামও বেশি, 160 টাকা লিটার।
দেখুন, মানে তো পেট্রোল ডিজেলের দাম এত, আমাদের ওয়েস্ট বেঙ্গলই ডিজেল গাড়ি নিয়ে তাহলে আফসোস আর হচ্ছে না, ভালোই হলো। তো আমরা এখান থেকে ফুয়েল আপ করে নিচ্ছি, কারণ দারিংবাড়ির ওদিকে আমরা কোথায় কি ফুয়েল স্টেশন পাবো কি পাবো না সেটা জানি না, হয়তো দারিংবাড়িতে আছে, যাওয়ার পথে পাবো, কিন্তু রিস্ক নিচ্ছি না, ফুয়েল আপ করে নিচ্ছি 20 লিটার। তো আমরা যে ওই রাস্তাটা দিয়ে ঢুকলাম বাই রোড, এবারে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখানে হচ্ছে নায়রা এনার্জির একটা ফুয়েল পাম্প। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, যাওয়ার পথে দেখি কোথাও যদি রেস্টুরেন্ট পাওয়া যায় ভালো। তবে শুনেছিলাম যে এখানে একটাই সমস্যা, যে খাওয়া দাওয়ার জায়গার অভাব খুব। দেখা যাক কোথায় কি আমরা ব্রেকফাস্ট করি, সেটা আপনাদের অবশ্যই জানাবো। তবে আপনারা খেয়াল রাখবেন যে এখানে সেরকম কিছু পাবেন না ভালো রেস্টুরেন্ট। তো আমরা যদি পাই ঠিকানাটা অবশ্যই দেবো। তো দেখতে থাকুন, চলুন। ওই হাই রোড থেকে ঢোকার পর ওই পেট্রোল পাম্পে তেল নেওয়ার পরে এই রাস্তাটা এরকমই চলছে ভেতর দিয়ে, আর রাস্তা খুব কনজেস্টেড, রাস্তার অবস্থাও ভালো না। এই রাস্তাটা তো গুগল ম্যাপে দেখালো, দেখা যাক রাস্তাটা কেমন হয়। দেখে তো মনে হচ্ছে কোনো বড় রাস্তা খুব একটা কাছাকাছি নেই। 5-7 কিলোমিটার একদম কনজেস্টেড এরিয়ার মধ্য দিয়ে আসার পরে একটা সুন্দর রাস্তা এবার আলটিমেটলি পাওয়া গেছে। এইবারে দারিংবাড়ির রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা বোঝা যাচ্ছে, আর দুদিকে ছোট বড় পাহাড়ের টিলা দেখা যাচ্ছে। রাস্তায় গাড়ি ঘোড়াও সংখ্যা কম, বাইক একটু রয়েছে। আর এখান থেকে 43 কিলোমিটার দেখাচ্ছে, এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 10টা 33। ওই যে দেখুন পাহাড়ের রেঞ্জ। তো দারিংবাড়িতে মূলত আপনার যারা ড্রাইভ করতে ভালোবাসেন, ড্রাইভিংয়ের স্বর্গরাজ্য। দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোডস। এই জার্নিটাই কিন্তু মেন হতে যাচ্ছে। সেরকম বিশাল কিছু টুরিস্ট প্লেস হয়তো পাবেন না, ওখানকার ওয়েদার, নেচার আর এই রোড, এটাই হচ্ছে এনজয় করার জিনিস। তবে অবাক করার বিষয় দেখুন, এই দারিংবাড়ির রাস্তায় এই সিঙ্গেল রোডেও স্পিড ক্যামেরা, অবাক করা বিষয়। স্পিড লিমিট কত হবে? 60 হবে মনে হয়। স্পিড ক্যামেরা আমাদের আর পিছু ছাড়ছে না। এই যে, সুতরাং নিজেরা ড্রাইভ করে গেলেও এই দারিংবাড়ির রাস্তাতেও কিন্তু সাবধান। যদিও আমরা মেন হিলি রোডে এখনো উঠিনি, আমরা যাচ্ছি তপ্তপানির দিকে। আর তপ্তপানি হট স্প্রিংয়ের আগে পড়বে একটি ডিয়ার পার্ক। তো আপনাদের কাল যেটা বলেছিলাম যাওয়ার পথে কি কি পড়বে সেটা একবার বলে দিই। আপাতত দুটো স্পট, গোপালপুর থেকে ফার্স্ট যে স্পটটা হবে সেটা হচ্ছে ডিয়ার পার্ক, আর তার থেকে অনতি দূরেই মানে একদমই কাছে হচ্ছে আপনার হট স্প্রিং। ওই দুটো এক জায়গায় পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি এখন ডিয়ার পার্ক, সেখান থেকে হট স্প্রিং। এইখানে রোডের স্ট্রেচটা দেখুন, গাছে গাছে সব তো কভার করে রেখেছে, পুরো কভারিং, ন্যাচারাল কভারিং। এইখানটা তো সেই শিলিগুড়ির মতো ফিল দিচ্ছে। অসাধারণ অসাধারণ। আর এখন ফুল ফুটেছে দেখুন রাস্তার ধারে, হলুদ ফুল, লাল ফুল। রোড ট্রিপের জন্য পুরো স্বর্গরাজ্য। তবে একটাই প্রবলেম, এখানে খাওয়া দাওয়ার জায়গার খুব বড় অভাব। এত দূর আসলাম, রেস্টুরেন্ট সেরকম ভালো দেখতেই পেলাম না। এখন 9:49 বাজে, খিদেও পেয়েছে সবার। আমরা এখন দুদিকেই সার্চিং করছি যে কোথায় খাবার কোনো দোকান পাওয়া যায়। যে এই জায়গাটার ফিল পুরো যখন সেই শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে যাওয়া হয় পাহাড়ে ওঠার আগে, ঠিক সেই রকম ফিল। এই যে দেখুন পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর সামনে স্পিড ক্যামেরা।
স্পিড ক্যামেরাটা ঠিক জায়গায় জায়গায় আছে, খাবারের দোকান যেখানে থাক বা না থাক। এখানে speed তপ্তপানি এখান থেকে আর 10 কিলোমিটার। সারা পথে একটা খাবারের দোকান পেলাম না, আর আজকে চড়ক, তার জন্য মনে হচ্ছে খাওয়ার দোকানপাট আরও বন্ধ। লেখা যেগুলো দেখলাম রেস্টুরেন্ট, সেগুলোও বন্ধ। তা তপ্তপানিতে যদি পাওয়া যায় সেই আশায় আশায় যাচ্ছি আমরা এখন। আজকে চড়ক খাবারে লেগেছে মদ। কোনো রেস্টুরেন্ট পেলাম না। একখানা রেস্টুরেন্ট ছিল, তাও সে বলছে 11টার পরে খুলবে। মানে এখানে লোকজন মনে হচ্ছে যেন কিছু খায় না। তো একটা দোকানে ছানা পোড়া পেলাম, উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। তো এই ছানা পোড়া দিয়ে ব্রেকফাস্ট সারা হচ্ছে। আর এই সামনেই হচ্ছে ডিয়ার পার্ক। এটা হচ্ছে তপ্তপানি ডিয়ার পার্ক। ওই যে আমরা গাড়িটা ওইখানে পার্ক করেছি, আর ওই দিকে যেতে হবে তপ্তপানির বা ওই দিকে। আমরা এখন ডিয়ার পার্কে ঢুকছি, ওই দিক থেকে আসলাম আমরা। আর দেখা যাক কটা ডিয়ার কি দেখা যায়। এন্ট্রি তো ডিয়ার পার্কে তো কোনো এন্ট্রি ফি কিছু নিল না, শুধু নাম সই করে এন্ট্রি করে ঢুকতে হলো। আর এই দেখুন এমু, এটা হচ্ছে এমু। টিনটিন এমু। কতক্ষণ দেরি করলে? আর এই দিকে আছে ডিয়ার, এই যে ডিয়ার, এই যে কত ডিয়ার এদিকে ভর্তি। প্রচুর ডিয়ার এখানে। সত্যি ডিয়ার পার্ক, এই অনেক ডিয়ার, দেখে যা। বাচ্চা হরিণ আছে ওই দিকটায়। তো ডিয়ার পার্কটা তো বেশ ভালোই, কোনো এন্ট্রি ফি নেই, উইদাউট এন্ট্রি ফি, এত সুন্দর। এই যে এখানে কি কি হরিণ আছে সেটা লেখা রয়েছে, যে ব্ল্যাক বাকও রয়েছে এখানে। চলুন দেখাই আপনাদের। এই দেখুন সব বড় বড় হরিণ, ওই যে দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে না ওদিকে, ওদিক থেকে দেখা যাচ্ছে না, এইখান থেকেই যা দেখার দেখতে হবে। তো ডিয়ার পার্কটা মোটামুটি সুন্দর, অনেক হরিণ রয়েছে, অনেক হরিণ এবং অনেক টাইপের হরিণ। এখানেই শেষ? হ্যাঁ, কি কত হরিণ দেখলে? হ্যাঁ, কত হরিণ দেখলে আবার। এইটুকু কি? এই যে চৌশিঙ্গা, এগুলো হচ্ছে চৌশিঙ্গা। অনেক রকমের হরিণের ঝাঁক, পুরো ঝাঁক ঝাঁক হরিণ। এত হরিণ একসাথে দেখা যায় না, অসাধারণ। এগুলো হচ্ছে আপনার এই স্পটেড ডিয়ার। তো তপ্তপানিতে আসলে তপ্তপানি ডিয়ার পার্ক একটা মাস্ট ভিজিট প্লেস, উইদাউট এন্ট্রি ফি। এত সুন্দর হরিণ দেখা, দারুণ। তো এবার আমরা যাব তপ্তপানি হট স্প্রিংয়ে। তপ্তপানি হট স্প্রিংয়ে আমরা চলে এসেছি। তপ্তপানি ডিয়ার পার্ক থেকে মাত্র 500 মিটার দূরে। আর ভালোই এখান থেকে আফিল, কিন্তু ডিজেল গাড়ি যে আসলো কিছুই মালুম হলো না। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, দারুণ জায়গা, অসাধারণ। আর এখানে দোকানপাট ভালোই আছে, এই যে এখানে সমস্ত পূজার সামগ্রী, খাবার দাবার সব পেয়ে যাবেন। এখানে একটা হোটেলও রয়েছে,
আর এইখানে গাড়ির পার্কিং। আমরা একটা জায়গায় করলাম, এই সাইডটা ফাঁকা আছে বলে। তো এবার হট স্প্রিংয়ের মধ্যে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে হট স্প্রিংয়ের এন্ট্রি গেট। এখানে জুতোটা খুলতে হবে। খুব সকাল সকাল বলে এখনো পাথরগুলো গরম হয়নি সেরকম। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আপনারা যদি পুজো দিতে চান এখানে পুজো দিতে পারেন। এই যে এটাই হট স্প্রিং। ওই দেখুন বুদবুদ আকারে যেগুলো, ওই যে উঠছে বুদবুদের আকারে, ওই যে বুদবুদের আকারে যেগুলো উঠছে ওটাই হচ্ছে গরম পানি বলছে। ওই সাইড দিয়ে গেলে একটা পথ আছে, ওইখান দিয়ে আপনার ওই জলে হাত দেওয়া যাবে। চলুন দেখি পাওয়া যায় কিনা। এই যে দেখুন বুদবুদ আকারে উঠছে, দেখেছেন কিরকম? আর ওই সাইড দিয়ে গিয়ে ওই জলে আপনারা হাত দিতে পারবেন। আমরা উল্টো পথে চলে এসেছি, আমরা ওই সাইড দিয়ে যাই, গিয়ে একটু জলে হাত দেবো। ওই দিক দিয়ে গেলে এই জলে হাত দেওয়া যাবে। চলুন ওই দিক দিয়ে যাই। তবে এই পাথরগুলো এখনই বেলা 11টার সময় পুরো আগুন হয়ে গেছে, দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। এই যে জল গরম, পুরো গরম। জয় মা, জয় মা। এক মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গেল। এবারে দারিংবাড়িতে দৌড় দিতে হবে। এখানে বললো যে ওই টিফিনের জিনিসপত্র অর্থাৎ বিস্কুট, কলা, পাউরুটি এই সমস্ত ছাড়া এখানে ভাত টাত পাওয়া যাবে না। সামনে একটু এগিয়ে গিয়ে 2-3 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট আছে বড়। তো দেখা যাক এগিয়ে গিয়ে কি পাওয়া যায়। এখন কলা কিনছে বাবা। আপাতত কলা খেয়েই ব্রেকফাস্টটা সারতে হবে। আমরা দাদা ওয়াটারফলস থেকে আর মাত্র 15 কিলোমিটার দূরে আছি। সমস্যার বিষয় হচ্ছে এত পর তো আসলাম, দুপুর 12টা বেজে গেল, একটা খাবার দোকান পাইনি। মানে সে ব্রেকফাস্ট করারও দোকান পাইনি। এত পরে একটা এই লাঞ্চের দোকান পেলাম। এই দেখুন হোটেল মা মানিকেশ্বরী, মেন রোড, চন্দ্রগিরি, উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্ট। তো এই হোটেলে আমরা এখন মাশরুম খাচ্ছি। মাশরুমের তরকারি দিয়ে থালিটা, ভেজ থালি হচ্ছে 130 টাকা করে। এই হচ্ছে হোটেলের ভিতরটা দেখুন, গরম গরম এরা রেডি করে দিচ্ছে। এই যে মাশরুম কারি 130 টাকা করে প্লেট। তবে বললো যে এখান থেকে খাসাদা ওয়াটারফলস যাওয়ার মুখে আরও দুখানা আপনার হোটেল বা রেস্টুরেন্ট পাবেন। একটা হোটেল রাজ এম্পায়ার, আর হচ্ছে আরেকটা কি বললো, হোটেল গুডু প্যালেস। এই দুটো পাওয়া যাবে। হ্যাঁ, গুড্ডু প্যালেস। তা ওই দুটোকে দেখাবো আপনাদের। চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে। ব্রেকফাস্ট তো আমরা ওই কলা দিয়ে সেরেছি, আর যে বিস্কুট ফিস্কুট ছিল ওই। তা এখন দেখা যাক। এই হচ্ছে খাবার, মাশরুম। প্রচণ্ড খিদে পেয়েছে। এটা হচ্ছে ব্রেকফাস্টও না, আবার লাঞ্চও না, ওই মাঝামাঝি সময় ব্রাঞ্চ। ব্রাঞ্চ শুরু করা যায়। তা পাওয়া গেল, ভাগ্যিস পাওয়া গেল, নাহলে ঘোড়ার আনন্দটাই মাটি হয়ে যাচ্ছিল। আমরা এখন খাসাদা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো আপনাদের যে রেস্টুরেন্টটা দেখালাম, মানিকেশ্বরী হোটেল, দেখতে অতটা ভালো না, কিন্তু খাওয়া দাওয়া একদম ফ্রেশ। আমাদের সামনে মাশরুমের প্যাকেট, অর্থাৎ বটম মাশরুমের প্যাকেট নিয়ে গিয়ে রান্না করে তারপরে দিল। আর শুনলে অবাক লাগবে, পার প্লেট অর্থাৎ থালি সিস্টেমে মাশরুম দিয়ে 130 টাকা করে। মানে এটা প্রমাণ করে যে সবসময় চাকচিক্য থাকলেই যে খেতে ভালো হবে তার কোনো মানে নেই। আপনাদের লোকেশানটা বলে দিই। এই যে দেখুন,
এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর এইখান দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে দেখুন SFR স্টার্লিং ফরেস্ট রিসর্ট। এই যে এই রাস্তাটা দিয়ে জিরাং মনেস্ট্রি অনেক শর্টকাটে চলে যাওয়া যাবে, 5.8 কিলোমিটার। আর যদি এই রাস্তাটা দিয়ে যান এখন 8.5 কিলোমিটার। যেহেতু জিরাং মনেস্ট্রি এখন আবার 2টোর থেকে খুলবে, 12টা থেকে 2টো অবধি জিরাং মনেস্ট্রি বন্ধ থাকে, 2টোর সময় খুলবে, সেই জন্য আগে আমরা খাসাদা ওয়াটারফলসে যাচ্ছি। ওয়াটারফলসটা দেখার পরে আমরা জিরাং মনেস্ট্রিতে যাব। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো? আমি যাচ্ছি ওয়াটারফলসে। ওয়াটারফলসে কি করবে? ওয়াটারফলসে পাথর ফেলবো, নিয়ে লঙ্কায় যাব। লঙ্কায় যাবে? লঙ্কায় কি হবে? লঙ্কায় যুদ্ধ। তাই? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে ওয়াটারফলসে যাওয়া যাক। খাসাদা ওয়াটারফলস এখান থেকে আর 8 কিলোমিটার দূরে। আর যাওয়ার রাস্তাটা খুব অসাধারণ, দুদিকেই গাছপালা, একদম গাছপালা শেড দিয়ে রেখেছে যেন রাস্তাকে। আর পাহাড়ের ছোট ছোট রেঞ্জ দেখা যাচ্ছে। পেটটাও শান্ত হয়েছে লাঞ্চ করে, এইবারে সব দৃশ্যপট ভালো লাগছে। এতক্ষণ সব অসহ্য লাগছিল দেখে। সুতরাং যত যাই হোক, পেটে খাবার না থাকলে কিচ্ছু ভালো লাগবে না। আর এইদিকে দেখুন বন, শালের বন, শাল গাছ। এটাই তো পাহাড়। মানিকেশ্বরী। তো আপনারা যারা এদিকে আসবেন, সে সেলফ ড্রাইভ করে হলে সেক্ষেত্রে মনে রাখবেন হোটেল মানিকেশ্বরী, এটা সেভ করে রাখবেন, খুবই ভালো। আপনারা যা খেতে চান সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে, এবং মানে খুবই কম প্রাইসে। আমরা তো অবাক, 130 টাকা মাশরুম, তাও উইথ খালি, মানে শুধু প্লেট, বাইরে শুধু মাশরুমের প্লেটই এক প্লেট 180-90 করে নেয়। আর এই জায়গাটা খানিকটা মালভূমি এরিয়া মতো, এই যে দেখতে পাচ্ছেন। ওইটা বেশি দাম নেই, 40 টাকা দিয়ে। মানে গাড়ি এখন যাচ্ছে 5th গিয়ারে, মানে ওই 5th গিয়ারে গাড়ি যাচ্ছে এই জায়গায়, ভাবা যায়। ম্যাক্সিমাম এর আগে পেট্রোলে গাড়ি চালিয়েছি, সেগুলো 3rd গিয়ারে যেত, এর মধ্যে সুইফট একটা ভ্যালিনো। সুপার মানসিকতা আছে। তো অসাধারণ পারফরমেন্স গাড়ির। মেন রোড থেকে এবার ডান দিকে ঢুকে গেলাম। এখান থেকে 6 কিলোমিটার খাসাদা ওয়াটারফলস। তো ওয়াটারফলস যেগুলো হয় সেইগুলো এরকমই হয়, মেন রোড থেকে এরকম বাই রোড, সরু সরু রোড ঢুকে যায়, তারপরে এরকম। একবার গেছিলাম মনে ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা অনেক ইন্টেরিয়রের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হলেও কী হবে, রাস্তা সুন্দর, রাস্তা সরু রাস্তা কিন্তু সুন্দর রাস্তা, দুদিকে গাছপালার সারি সারি ভর্তি। ফলসে ঢোকার আগে 3 কিলোমিটার রাস্তা, সেই দুর্গম রাস্তা। দিকে মনে আছে আমাদের 3XOর জন্য একেবারে পারফেক্ট অফ রোডিং হয়ে যাচ্ছে। তখনটা ঠিক করে বল। এই যে ডান দিকে হচ্ছে খাসাদা ওয়াটারফলস। আচ্ছা, ওই রাস্তা দিয়েও আসা যেত, রাস্তাটা ভালো ছিল। ওটা ভালো ছিল হয়তো রাস্তাটা, কিন্তু ম্যাপে দেখাচ্ছিল না। ওই গুগল ম্যাপে ভরসার ওটাই হয় আর কি, ভালো রাস্তা বোঝা যায় না। ঠিক আছে, যাওয়ার সময় আমরা এটাই যাব। রাইট টার্ন। Arrived at Khasada Waterfalls. ওয়াটারফলসে এসে গেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি খাসাদা ওয়াটারফলস। এই হচ্ছে খাসাদা ওয়াটারফলস। এইখানে একটা পার্কিং আছে, এখানে আপনার গাড়ি পার্ক করতে পারেন। আর ওইদিকে একটা পার্কিং, এই যে এই পার্কিংটা আমরা এখানে পার্ক করেছি। আর চলুন ওয়াটারফলসের কাছে যাওয়া যাক। এখন সব শুকনো শুকনো লাগবে দেখতে।
ওই সামনের দিকে ওইখানটা একটু জল আছে। বর্ষার সময় মানে রূপটাই পুরো বিধ্বংসী হয়ে যায়। ওইখান থেকে দেখুন জল পড়ছে হালকা হালকা। আর চলুন ওখানে যাই। এপ্রিল মাসে ফলসের এই অবস্থা। এপ্রিল মাসে ফলস, এটা ফলস হয়ে গেছে। এখন দেখে সেরকম মজা দেখতে পাবেন না। এখন ওই আছে জল এইটুকু, এটাই। এইটুকু ধারাই এখন অবশিষ্ট আছে খাসোদা ওয়াটারফলসের, আর বাদবাকি সব শুকিয়ে গেছে। এই দিক দিয়ে পুরো এই সমস্ত জায়গা দিয়ে জলের ধারা বর্ষাকালে হুড়মুড়িয়ে নামে। এই সমস্ত জায়গায় পুরো জল ভর্তি থাকে, এগুলো এখন ফাঁকা। জল এই দিক দিয়ে ওই ঢাল বেয়ে নেমে চলে যায়। তা চলুন, ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। এরপরে জিরাং মনাস্ট্রিতে যাব আমরা, তারপর মনাস্ট্রিতে গিয়ে দেখা হচ্ছে। আমরা জিরাং মনাস্ট্রিতে ঢুকছি। এই হচ্ছে মনাস্ট্রির গেট। এই পদ্ম সরোবর লেক। পদ্মের উপরে বুদ্ধদেব বসে রয়েছে। এটাই হচ্ছে আপনাদের মিনি তিব্বত, এখন হট তিব্বত। মে মাসে ভালোই গরম, এখন তো এপ্রিল মাস, তাতেই গরম ভালোই। ক্যাফেটেরিয়া, টয়লেট সব রয়েছে। ওই যে সামনে পার্কিং দেখা যাচ্ছে। ও পদ্ম ফুল ফুটে রয়েছে। তো এই হচ্ছে জিরাং মনাস্ট্রি। এই হচ্ছে পার্কিং, এখানে আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে। ওইদিকে একটা ক্যান্টিন রয়েছে, সুভেনিয়ার শপ। ওইদিকে টয়লেট, পার্কিংয়ের বিশাল জায়গা। আর ওইদিকে সেই সরোবরটা দেখাচ্ছে আপনাদের। ওই যে ওখানে বোটিংও করতে পারবেন। ভ্যালির মধ্যে অসাধারণ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে জিরাং মনাস্ট্রি। এখানে আর একটা ক্যাফেটেরিয়া রয়েছে, ফুড কোর্ট। তো চলুন এবার মনাস্ট্রির ভিতরটা একটু ঢুকে আপনাদের দেখাই। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে টাইমিংটা আপনাদের দেখিয়ে দিই। ভিজিটিং আওয়ার্স হচ্ছে মর্নিং সকালে 8টা থেকে দুপুর 12টা অবধি, আর 12টা থেকে 1টা অবধি ব্রেক, তারপর 1টা থেকে আবার 5টা অবধি। 5টার সময় এটা বন্ধ হয়ে যায়। পেড ফটোগ্রাফি অনলি, ভিতরে ফটোগ্রাফি করতে গেলে পেমেন্ট করতে হবে। এখানে এন্ট্রি ফি নিল 5 টাকা করে, আর পেড ফটোগ্রাফি লেখা, কিন্তু আমার ক্যামেরার জন্য কোনো কিছু টাকা পয়সা চাইলো না দেখুন। তাই চলুন, খুব সুন্দর মনাস্ট্রিটা, শুধুমাত্র গরম এইটুকুই। তাছাড়া যদি ওয়েদারটা একটু ঠান্ডা হতো। আর এখানে একটা স্কুল দেখুন, গুরু পদ্মসম্ভাবা স্কুল। মানে পুরো বৌদ্ধ লামাদের বা বৌদ্ধদের একটা পুরো ইকোসিস্টেম এখানে তৈরি হয়েছে। হসপিটাল, স্কুল, সমস্ত কিছু এখানে। অসাধারণ।
বড় এরিয়া মনাস্ট্রির। এইদিকে সব বিল্ডিংয়ের ব্লক, রুম নাম্বার সব দেওয়া। ওখানে মনে হয় আমাদের কোন ঘর অ্যালট করার সেই হিসাবে রুম নাম্বার দেওয়া। খুব সুন্দর, অসাধারণ সুন্দর। তা আপনারা যদি আসেন অবশ্যই জিরাং মনাস্ট্রিতে একটা মাস্ট ভিজিটেড প্লেস, এটাকে ভিজিট করতেই হবে। তো চলুন এবার এখান থেকে আমরা টানা হোটেলে যাব। মনাস্ট্রি দেখে আমরা বেরোলাম, এখন বাজে বিকেল 3টে। আর এই দেখুন 106 কিলোমিটার ডিস্টেন্স বাকি, 2.5 ঘন্টা মতো লাগবে। 5টা 25 2.5 ঘন্টা টাইম দেখাচ্ছে। এখন অবধি আমরা পাহাড়ে সেরকম উঠিনি, এইবার আসল হিল ড্রাইভটা হবে। আছি NH 326A তে, এই বরাবর আর 89 কিলোমিটার দেখাচ্ছে। আর সামনে 6.5 কিলোমিটার পরে একটা টার্ন পাওয়া যাবে, সেখান থেকে দুটো দিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে সুরাদা হয়ে, যেটা শর্টেস্ট ডিস্টেন্স, আর একটা যাচ্ছে মৃদুবান্দা ওয়াটারফলসের ওই দিক দিয়ে যে রাস্তাটা। তো আমাদের এখান দিয়ে যাওয়ার পথে মৃদুবান্দা এটা দিয়েই আর কি ডিস্টেন্স কম, 89 কিলোমিটার, আর সুরাদা হয়ে গেলে 103 কিলোমিটার। তো টার্নিংটা আসলে আপনাদের দেখাবো। আর রাস্তা তো দুর্ধর্ষ রাস্তা, পুরো জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, পুরো জঙ্গল ড্রাইভ। আর এতক্ষণ রোদ ছিল, কিন্তু এখন রোদ কমে গেছে, আর রোদ নেই। বৃষ্টি হবে হবে করছে মনে হচ্ছে। দারুণ। এই জঙ্গল ড্রাইভটার ফিলই আলাদা। ওই দেখ শোনা, লাল ফুল ফুটেছে। ওই রাইট তো, এটা লেফট। এই যে দেখুন এই জায়গাটা থেকে বাঁ দিক দিয়ে যদি চলে যান, তাহলে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফলসের ওই দিক দিয়ে, আর এই ডান দিক দিয়ে গেলে এটা হচ্ছে সুরাদা হয়ে চলে যাচ্ছে। এই রাস্তাতে সুরাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি এই দিক দিয়ে। যে এতক্ষণ পর দারিংবাড়ির সাইনবোর্ড পেলাম, 66 কিলোমিটার এখান থেকে, আর ব্রহ্মপুর 83 কিলোমিটার। আর বৃষ্টিও শুরু হয়েছে এবার। আমরাও পাহাড়ে উঠছি এবার, আর ওয়েদারটাও এবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তা চলুন এবার দেখা যাক বৃষ্টিতে হিল ড্রাইভ কেমন হয়। আমরা যখন নেতারহাট গিয়েছিলাম, নেতারহাট যাওয়ার সময় ঠিক এরকম হয়েছিল। নেতারহাটে যখন পাহাড়ে উঠবো ঠিক তখনই বৃষ্টিটা শুরু, কোয়েল ভিউ পয়েন্ট থেকে। অসাধারণ সুন্দর রাস্তা। আর 50 কিলোমিটার ডিস্টেন্স, এই যে দারিংবাড়ি লেখা। তো এই যে বেশি ডিস্টেন্সের যে রোডটা, এটার কন্ডিশন দেখছি আরও ভালো। আর যেটা শর্টেস্ট ডিস্টেন্স, সুরাদা ড্যামের পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা যেটা দেখেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে একটা সিঙ্গেল লেন, মানে একটা সরু রাস্তা। এটা একটা রাস্তার মধ্যেই দুটো লেন আসা যাওয়ার জন্য করে দিয়েছে। আর ওই যে দেখুন পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। তবে রাস্তায় এই গরু কিন্তু প্রায় পারাপার করছে, সেজন্য একটু সাবধানে চালাতে হবে। আর দুপাশে জঙ্গল পুরো। এখনো সেরকম কিছু হিল শুরু হয়নি। এই সামনে যেরকম এরকম টার্ন, একটু শার্প, আর হালকা ইনক্লিনেশন, সাংঘাতিক কিছু ইনক্লিনেশন এখনো শুরু হয়নি। আর মাত্র 52 কিলোমিটার ডিস্টেন্স এই পথে। এই যে দেখুন, আর ডিজেল গাড়ি তো একেবারে ছুটছে, 4th গিয়ারে গাড়ি যাচ্ছে, ভাবতে পারছেন? মানে পাহাড়ে আমরা এত জায়গায় হিল ড্রাইভ করেছি, মনে হয় গুণে বলা যেতে পারে যে কতবার 3rd গিয়ার লাগিয়েছি। 4th গিয়ার তো স্বপ্নেও ভাবা যায় না। আর এই ডিজেল গাড়ি এখন 4th গিয়ারে ছুটছে। ও রাস্তাটা দেখুন, ও অসাধারণ।
আর 3XR একটা জিনিস খুব ভালো, যে এর দেখছি যে ইঞ্জিন ব্রেকিং ভীষণ স্ট্রং। 4th গিয়ারে গাড়ি ডাউন হিলে নামছে, কিন্তু আমি যদি অ্যাক্সিলারেটর না দিই গাড়ি হোল্ড করে রাখছে। সুইফট বা ব্যালিনোতে যে জিনিসটা হতো, যে 2nd গিয়ারেও যদি গাড়ি নামে ডাউন হিলে, খুব ডাউন হিল থাকে, সেক্ষেত্রে হুড়মুড় করে নেমে যায়, 60-70-এ চলে যায় গাড়ি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না সেটা, 4th গিয়ারেও ভালো রকম হোল্ড করছে গাড়ি। সব লোকজন ঘুমিয়ে পড়েছে, সারাদিন ঘুরে ক্লান্ত। তবে আপনারা যদি নিজেরা ড্রাইভ করে আসেন দারিংবাড়ি, সেক্ষেত্রে এই সময়টা অ্যাভয়েড করাই ভালো। এপ্রিল বা মে মাসে খুব গরম হবে। যে জিরাং মনেস্ট্রিটা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কিন্তু গা এত জ্বালা করছে গরমে যে দেখে মজা পাবেন না। তবে মনেস্ট্রির ভেতরটা একদম শান্ত, পুরো পাথরের তৈরি আর বিশাল, দারুণ নিরিবিলি। এই দেখুন এইবারে কার্ভ শুরু হচ্ছে, তো কার্ভের মজাটা এনজয় করুন। সূর্য আবার উঁকি দিচ্ছে। দারিংবাড়িতে আসলে অনেকটা নেতারহাট ভাইব পাবেন। তবে নেতারহাটের ডিস্টেন্স, এই হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3700 ফুট, আর দারিংবাড়ি হচ্ছে 3000 ফুট। সুতরাং নেতারহাটের থেকেও এটা কম হাইট আর কি। তবে এই যে রাস্তাটা, যেটা 250 কিলোমিটারের রাস্তাটা গোপালপুর থেকে, এই রাস্তাটা খুবই ভালো রাস্তা। এখানে তো ভয়ের কিছুই নেই, ড্রাইভিংয়ের ক্ষেত্রে এখানে ভয় পাওয়ার কিছুই নেই সেরকম। তো যারা নতুন ড্রাইভার, হিল ড্রাইভে হাতে করে দিতে চান, তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। রাস্তার এইখানটা দেখুন, শুধু স্ট্রেচটা উঁচু নিচু উঁচু নিচু। অসাধারণ সুন্দর রাস্তা, রাস্তার কোয়ালিটি আরো বেড়ে যাচ্ছে। তো দেখুন কি সুন্দর দৃশ্য, পুরো ভ্যালির মধ্য দিয়ে রাস্তা টারম্যাক করা, অসাধারণ সুন্দর দৃশ্য। আর মাত্র 29 কিলোমিটার বাকি দারিংবাড়ি ঢুকতে। 5:15 অ্যারাইভাল টাইম দেখাচ্ছে, আর 40 মিনিট লাগবে। সেরকম একটা হিল ড্রাইভ পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে। আর গাড়ি তো যা পারফর্ম করছে, একেবারে 4th গিয়ারে গাড়ি উঠছে, 4th গিয়ারে। আর রাস্তাটা দেখুন শুধু, ও এত সুন্দর চওড়া রাস্তা। এই হচ্ছে সানরুফের মজা। সানরুফ খুলে হিল ড্রাইভের মজা। দারুণ রাস্তা, দারুণ, পাহাড় কেটে কেটে রাস্তা আছে। এইখানটা দেখুন কিরকম পাহাড় কেটে কেটে বানিয়েছে রাস্তাটা। পুরোটা পাহাড় ছিল মনে হচ্ছে, মাঝখান দিয়ে কেটে দিয়েছে। এইবারে একটু কার্ভ শুরু হয়েছে, এইবারে কার্ভ শুরু হয়েছে, কার্ভ। এই দেখুন এইবারে সামনে একটু কার্ভ আছে, আর মাত্র 21 কিলোমিটার বাকি। তো এইবারে তো একটু হবেই। পুরো ইউটার্ন। আবার মনে হচ্ছে নেমে যাচ্ছি পাহাড় থেকে।
দারিংবাড়ি আমরা আর পৌঁছে গেছি, আর মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে আমাদের হোটেলে। এখন বাজে 5:04। আমরা এস্টিমেটেড টাইমের থেকেও আগে পৌঁছে গেছি। এই হচ্ছে ডিজেলের পাওয়ার। এর আগে হিল এরিয়ায় বা ঘাট সেকশনে কখনো 50 কিলোমিটার পার আওয়ারের বেগে চালিয়েছি বলে মনে পড়ছে না। তাও সেটা একদম হিলি এরিয়ার মধ্যে একদম সমান জায়গা যদি কিছু কোথাও থাকতো তখন। আর এখানে কন্টিনিউয়াস 60-70-তে আসলাম, কিছু মালুমই হলো না। বাঁ দিকে আমাদের হোটেল স্নো ক্রিক। আমরা পৌঁছে গেলাম হোটেল স্নো ক্রিকে। এখন বাজে 5:12। চলুন তারপরে নেমে রুমে ঢুকে তারপর রুম টুরটা দিই। এই হচ্ছে হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি। এখানে বিশাল পার্কিং এরিয়া, আর এখানে ফুলের গাছ লাগানো রয়েছে সুন্দর সুন্দর। এখানে আমাদের গাড়িটা পার্কিং করা। হোটেল স্নো ক্রিক হচ্ছে দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল। বাঙালি ইন দ্য সেন্স যে এখানকার যিনি মালিক তিনি হচ্ছে বাংলাটা জানেন, বাংলা বলতে পারেন, সেই হিসেবে এটা হচ্ছে একমাত্র বাঙালি হোটেল। এই যে ওই দিক থেকে আমরা আসলাম, ওই দিক থেকে, আর ওই দিকে মান্দাসরু যেতে হবে ওই দিক। দাও তো চলুন এবার রুমের মধ্যে ঢোকা যাক, তারপরে রুম টুরটা আপনাদের দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন। এই দিকটায় আপনাদের ডরমেটরি রুম আছে। এই যে এইগুলো হচ্ছে ডরমেটরি রুম। লোকজন রয়েছে এখন। বিশাল বড় প্রপার্টি। আর এই যে আমাদের পার্কিংটার ওই দিক থেকে যাওয়া যাবে, আর এইটা উপরে ওঠার সিঁড়ি। আমাদের রুমগুলো সব হচ্ছে 3 তলায়। তা যাই আগে উপরে উঠি, তারপরে রুম সব দেখাবো। হোটেল একদম নিট অ্যান্ড ক্লিন, দুর্দান্ত হোটেল। আপনারা দারিংবাড়ি আসলে অবশ্যই ওই হোটেলটায় আসবেন। 3rd ফ্লোরে 207 নম্বর আর 206 নম্বর। এই যে 206 এটা, আর এই হচ্ছে 207। একই রুমগুলো একবার রুম টুর দিয়ে দিই আপনাদের। এই যে দেখছেন একটা বড় কিং সাইজ বেড রয়েছে, এখানে 3 জন আরামসে শুতে পারবেন। আর এটা নন এসি রুম, শুধুমাত্র ফ্যান আছে। এখানে টিভি, এদিকে একটা আয়না, আর এই প্রথম দেখলাম এরকম একটা টানা লম্বা টেবিল রয়েছে, আর এই দুটো চেয়ার দেওয়া রয়েছে এখানে। আর এটা ভিউ রুম, এটা বলছিল একটা ভিউ রুম, অর্থাৎ এখান থেকে এই রাস্তার ভিউটা পাওয়া যাচ্ছে। আর ওই দিক থেকে কীরকম ভিউ দেখাচ্ছি আপনাদের। ওই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, ওই রাস্তাটা, আর ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ভিউ রুম। আর সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, বিকেলটা বেশ সুন্দর। আর বাথরুমটা দেখাই, বাথরুমটাও ভালোই বড় রয়েছে। ওয়েস্টার্ন কমোড, আয়না, বেসিন, আর এই যে গিজার। যদি এখন গিজারের কোনো দরকার নেই, তো শীতকালে আসলে গিজারের দরকার হতে পারে। তো রুমে ফেসিলিটি রয়েছে। রুম একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর রুম। আর রুম তারিফগুলো আপনাদের বলে দিই। এগুলো নন এসি রুম, এগুলো নিয়েছে 1500 টাকা করে। আর আপনাদের 2 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চার এটা রুম তারিফ। আর হচ্ছে যদি 3 জন অ্যাডাল্ট থাকেন সেক্ষেত্রে 1730 টাকা। তো দারিংবাড়িতে মোটামুটি রাতের বেলা তো টেম্পারেচার মোটামুটি কমই থাকে, সুদিং টেম্পারেচার 24 থেকে 22 অবধি নেমে যায়। আর দিনের বেলা তো ঘুরে বেড়াবেন,
সেরকম ঘরে থাকার ফেসিলিটি নেইও বা সুযোগ হবে না। আমি এই মে মাস বা এপ্রিলে আসলে এই হিসেবে বলছি, অন্যান্য সময় তো সব সময় ঠান্ডাই থাকে, তো কোনো অসুবিধা নেই, নন এসি রুম নিতে পারেন, ফ্যানই যথেষ্ট। এখানে এসি রুম যে হোটেল মালিক উনিও বলছিলেন যে এসি রুমের ডিমান্ড সেরকম নেই, ওই জন্য এসি রুমে একটা দুটো রয়েছে এবং সেগুলো নন রিফান্ডেবল একবার বুক করলে। তো এই হলো রুম ট্যুর। বাদ বাকি এখানকার খাওয়ার কোয়ালিটি কেমন সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করবো। আপাতত ফ্রেশ হয়নি, একটা লং জার্নি হলো, সেই সকাল 8টা থেকে জার্নি করে এই আসলাম সব দেখতে দেখতে। ঠিক আছে, সঙ্গে থাকুন, এখানকার সাইট সিইং কোথায় কোথায় কি যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। তো বাই। এখন বলেছে ডাল দিয়ে খেতে আমরা হবে। এখন ডিনার করছি স্নো ক্রিকে। মেনুতে আছে মাশরুম, আর এটা হচ্ছে সাদা ভাত, কি দিচ্ছে টেস্টি আর ডাল আছে, আর হচ্ছে ফুলকপি, বিনস আর আলু ভাজা। না তো একটু ধাক্কা লেগেছিল। आप तो ऑर्डर दिए थे इसको, आप तो बोले थे बाकी खाएंगे, इसलिए तो हम लोग बना दिए। ডাইনিং হলটা দেখুন কত বড়। আমরা তো এখন এপ্রিল মাসে এসেছি, এই জন্য এখানে অতটা সিজন না, সেই জন্য এখানকার যে মেনু যে স্পেশাল ভেজ থালি সেইগুলো অ্যাভেলেবেল না। তাছাড়া এখন ওই গ্যাসের প্রবলেমের কারণে কাঠের জালে রান্না হচ্ছে, এই জন্য রাতে রুটিটা পাওয়া যাচ্ছে না, কিছু রেস্ট্রিকশন আছে। এই জন্য আমরা থালি আর রাতের বেলা থালিটা হয় না, এই জন্য সব আলাদা আলাদা করে নিতে হয়েছে। খাবার কোয়ালিটি মনে হচ্ছে খুবই ভালো, খেয়ে দেখি তারপরে আপনাদের রিভিউটা দিচ্ছি। তো এই খাওয়া শেষ হলো, খাওয়ার কোয়ালিটি অত্যন্ত সুন্দর ছিল, একদম পুরো বাড়ির মতো রান্নাবান্না, আপনি যেভাবে বলবেন সেইভাবে এরা রান্না করে দেবে, মানে কাস্টমাইজড মিল বলতে পারেন, খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই এখানে লাঞ্চ ডিনার তো অবশ্যই এখানে করবেন, ব্রেকফাস্টটা আপনারা কফি গার্ডেনের কাছে, ওখানে ইডলি ধোসা বা পুরি সমস্ত কিছু পাওয়া যায়, ওখানে করতে পারেন। তবে লাঞ্চ আর ডিনার এখানে রেকমেন্ডেড।